নমস্কার। বডলি বেঙ্গলি থেকে আমি সন্দীপ। সবাইকে আজকের বুক ক্লাবে স্বাগত। আজকের বুক ক্লাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা এই গল্পটা নিয়ে আলোচনা করব। আহ, এইটার পিডিএফ ভার্সনটা দেওয়া ছিল, প্লাস এটা সিনেমা হয়েছে, সে সিনেমারও একটা লিঙ্ক দেওয়া হয়েছিল। তো আমি আহ, আগে হয়তো সিনেমাও দেখেছি, বইটাও হয়তো পড়া ছিল, কিন্তু নতুন করে সিনেমাটা দেখলাম, আহ, গল্পটাও হুম। পড়লাম। তো এটা আমরা অবশ্যই গল্পটাতেই থাকতে চাইছি, গল্পটা নিয়ে আড্ডাটা করব। তো কারণ সিনেমাটা যখন দেখলাম আমি ভাবলাম যে হ্যাঁ, সিনেমাটা খুবই ভালো, কিন্তু আহ, এ নিয়ে কি আলোচনা করব। ঠিক আছে, একটা ভূতের গল্প বা এই টাইপের মনে হলো। খুবই সুন্দর গল্প, কিন্তু যখন লেখাটা পড়লাম তখন মনে হলো এ নিয়ে বেশ আলোচনা করা যায়। আর আমাদের বুক ক্লাব আড্ডা গল্প, এখানে আমরা যেভাবে শুরু করতে পারি, আড্ডা মানেই একটা, যদি বিতর্ক দিয়ে শুরু করা যায় তাহলে মনে হয় এটা আরো জমবে, তাই না? তো আমি একটা লেখা, ওনার ওনার একটা আহ, এই মণিহারা গল্পের একটা লেখার একটা বক্তব্য দিয়ে আমি শুরু করছি। উনি একটা জায়গায় লিখেছেন, স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা আর কড়া স্বামী পছন্দ করেন। তো আপনাদের কি মনে হয়? আপনারা কি একমত? আহ, আমি আর বলবো না এই ব্যাপারে। আমরা কি বলতে পারি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটাই এই কমেন্টটা, it's a symbol of the misogynistic society that or patriarchy that we have lived in and probably are still living in. তো ওই কথাটায় আর ওই যে ভদ্রলোকটার নাম কি, ওই মাস্টার অনিবল চন্দ্র। মশাইয়ের যে, হ্যাঁ না, মাস্টার মশাই যে মাস্টারমশাই। কথাগুলো বলছেন বা যেভাবে বলছেন, আম, এই কমেন্টটা হুম। মানে ওই how society controls women or ইয়েস। how they perceive that হুম। women should be controlled, এটার একটা মনে হুম। হয় পুরুষ যেভাবে মেয়েদের দেখতো সেই সময়, কোনো কোনো সময় এখনো, এটার আম, একটা প্রতিচ্ছবি। হ্যাঁ, এখানে মানে অনেক এরকম লেখা ওনার আছে যেগুলো নিয়ে অনেক রকম বিতর্ক বা আলোচনা করা যায়। তো হ্যাঁ, এটা আর কার কি মনে হয়? বা আমার তো মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, বলুন। 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 আমার মনে হয় যে এটা তো অনেক দিন, মানে আমরা এখন যে যুগে বাস করছি, হুম। এখন অনেক কাল আগেকার সোসাইটির কথা বলছে। তখন মেয়েরা যেরকম অবস্থাতে ছিল এবং ছেলেরা যেরকম অবস্থাতে ছিল, ছেলেরাই হচ্ছে মানে আর্নার, যে গো হুম। আউট, আর মেয়েরা বাড়িতে থাকে, বাড়ির ঘরকন্না করা, এটাই হচ্ছে ইয়ে। হুম। সুতরাং আহ, তখনকার দিনের জন্য এই এটা মানে আহ, সমাজের সঙ্গে মেলে। হ্যাঁ, কিন্তু এখন আর সেই পর্যায়ে নেই, এখনকার জন্য সেটা আর আচ্ছা। প্রযোজ্য নয়, আচ্ছা। সেটাই আমি না বলতে না, চাইছি। কাঁচা আমার ঝাল লঙ্কা আমরা এখনো পছন্দ করি, কিন্তু কড়া স্বামীরটা কবে থেকে পছন্দ করি না সেটাতে খুঁজে বার করতে হবে কোন সময় ওই পরিবর্তনটা হয়েছে আর কি। দারুণ বলেছে হ্যাঁ, প্রিয় বলুন, এটা। প্রিয়া কথা বলুন। বলি। হ্যাঁ। আমি ও। বলছিলাম কি যে একই গল্পে হুম। কিন্তু দুরকম পুরুষ মানুষ উনি এঁকেছেন। হুম। একজন ওই কড়া স্বামীর কথা বলছেন, হুম। হুম। অন্যজন কিন্তু একেবারেই কড়া স্বামী নন। তিনি শুধু ভালোবাসছেন, হুম। ভালোবাসছেন, অযথা জিনিস দিচ্ছেন এবং অযথা দিয়ে দিয়ে তার ভালোবাসার রিটার্ন কিন্তু একদমই পাচ্ছেন না, এবং হ্যাঁ। খুব অভিমানী মানুষ, নরম মানুষ। হুম। হ্যাঁ, আহ উনি উনি অ্যাকচুয়ালি সেটাই বলছেন যে মানে শুধু দিয়েই ভালোবাসা পাওয়া যায় না, তাই না? এটাই উনি ওখানে বলেছেন। শুধু হ্যাঁ। দিয়েও ভালোবাসা পাওয়া যায়। একটা লোক শুধু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, হুম। একদিন কিন্তু কোনো মহিলার সম্বিত ফিরতে পারে। আচ্ছা, এটা আপনার আপনার অ্যাঙ্গেল, না, ধারণা। আর আমি আর বলছি কোন- যে হ্যাঁ, বলুন, বলো। যে এই সময়
হুম হুম যদি এই বাক্যটাকে আমরা ধরে নেই তাহলে মনে হবে অতি সরলীকরণ এবং কিছুটা ইনসাল্টিং মেয়েদের উপরে। হুম কিন্তু গল্পটা যখন লেখা হয়েছে 125 বছর আগে, 1998-তে, হুম তখন আমার কাছে মনে হয় আমার ছোটবেলায় আমি যে গ্রামে বড় হয়েছি ওই সময়ে দেখতাম মেয়েরা কিন্তু আসলেই ঝাল টক পছন্দ করতো। সুতরাং সেই 100-150 বছর মানে 125 বছর আগে গ্রাম অঞ্চলের মেয়েদের শিক্ষায় পিছিয়ে থাকা মেয়েরা, আমার কাছে মনে হয় যে এই কথাটা মাস্টারমশাই বলেছেন এটার মধ্যে কিছুটা যুক্তিসঙ্গত। উনি একটা ছবি এঁকেছেন, সত্যিকারের একটা ছবি এঁকেছেন বলে আমার কাছে মনে হয়। এখানে যদিও আমরা ওইভাবে রেশনালিটি খুঁজে পাবো না বর্তমান সময়ের হিসেব করলে, হুম হুম কিন্তু 125 বছর আগে খুঁজে মানে ফিরে গেলে হুম আমরা কিছুটা বাস্তব একটা চিত্র হয়তো খুঁজে পাবো এরকম। কিন্তু একজন বললেন যে আহ, আহ, যিনি হাজবেন্ড দিয়ে যাচ্ছেন হুম তাকে তো মাসে মাসে অবজ্ঞাও করছেন, এবং সে যদি যেদিন চলে যায় বাবার বাড়ি, হুম হুম সে যদি ফিরে আসতে পারতো, বেঁচে থাকতো, হুম তাহলে হয়তো স্বামীকে হয়তো আবার নতুন করে ভালোবাসতে শুরু করতেন। এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা আম, আমারও মনে হয় হয়তো সে ফিরতো না, বা ফিরলেও আরো গয়নার লোভে ফিরতো, সেটাও হতে পারে। কিন্তু আম, মানে আমার মনে হয় যে কোনো কোনো সব মহিলাই একরকম নয়। হ্যাঁ, মানে এটা ঠিক ওভাবে সরলীকরণ করা ঠিক নয়, হুম। তাই না? হুম। ঠিক ঠিক ঠিক। আর এটা তো আর কেউ কিছু বলবেন না হলে আমরা আর কোনো এই গল্পটা পড়ে কার কিরকম মনে হয়েছে বা কিভাবে এভাবে কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন বা যে কোনোভাবে আমরা আলোচনা শুরু করতে পারি, ঠিক আছে? আমার একটা কথা আমি মনে আসছে, বলে দিই, ভুলে যাব। হ্যাঁ সেটা হলো, অ্যাপার্ট ফ্রম দ্য গয়না গিভিং থিং বা বউকে তুষ্ট করাটা ছাড়া, এই যে ক্যারেক্টারটা, ফণীভূষণ সাহা, তাই তো ক্যারেক্টারটা, হ্যাঁ, ফণীভূষণ সাহার সাথে ভদ্রলোক আমি পরিবেশ। হুম চারুলতার হাজবেন্ডের খুব মিল পেলাম। দুটো ক্যারেক্টারই ওই টাইপের, মানে এরা কেউই ওই কঠোর স্বামী নয় যেটা মেয়েরা পছন্দ করে বলে উনি প্রথমেই দাবি করেছেন। দুটো ক্যারেক্টার অনেকটা একরকমই আর কি, ভীষণ চুপচাপ, কোনো ব্যাপারেই কোনো তাপ উত্তাপ নেই, কোনো ব্যাপারেই কোনো বক্তব্য মন্তব্য কিছুই করেন না। আমার এটা মনে হয়েছে। তোমাদের কারোর কি আমার ওই সিনেমাটা দেখতে, সিনেমাটাও তো দেখলাম, বইটাও বললাম, সিনেমা দেখতে কালী ব্যানার্জিকে আমি সারাক্ষণ শৈলেন মুখার্জির মুখটাই আমার ভাবছিল, ভাব মানে মনে পড়ছিল ওই চারুলতার হাজবেন্ডের একদম ওইরকম টিপিক্যাল এক টাইপের দুটো ক্যারেক্টারকে লেগেছে, আদার দেন দা গয়না বউকে তুষ্ট করা, ওটা চারুলতা তো ওখানে ওটা ছিল না। কিন্তু এইটা আমার মনে হয়েছে, জাস্ট একটা বলে রাখলাম, এটা আমি থটটা আবার ভুলে যাবো বলে বলে দিলাম। এটা নিয়ে মানে আবার পরে আলোচনা করা যেতে পারে, তোমরা কে কি ভাবছো। আমার এটা মনে হয়েছিল। আমি পিউয়ের কথা। ওই সরি, অদিতি বল। না না, ঠিক অদিতি আছে, বল। তুমি বলে নাও, না বলে নাও। না, হ্যাঁ, ঠিক আছে, আমি জাস্ট বলো। আমার ফণীভূষণের সম্বন্ধে একটা কমেন্ট আছে, সেটা পরে বলবো। হুম কিন্তু আহ, আমি বেশি চিন্তা করছিলাম মেয়েটাকে নিয়ে, কারণ রবীন্দ্রনাথের যেগুলো পড়েছি, কিছু কিছু মেয়ে যারা ওই স্ত্রীর পত্রের, আরে ওর নামটা কি, মৃণাল, মৃণাল, রাইট? মৃণাল। হ্যাঁ, না, মৃণালের যেমন ধরো, হি শিফটস বিটুইন, রবীন্দ্রনাথ অনেক সময় কনজারভেটিজম, কিন্তু মৃণাল অনেক প্রোগ্রেসিভ র্যাডিকালিজম, এর মধ্যে অনেক ওর মেয়ের চরিত্রগুলো শিফট করে। আমার মনে হয়েছে যে এই মেয়েটা, হ্যাঁ, যে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, গয়নার গয়নাকে বেশি ভালোবেসেছে স্বামীর থেকে, কিন্তু হয় কি নিজের মতো একটা সলিটারি এক্সিস্টেন্স সে লিড করছে। কিন্তু আমার মনে হয়েছে এই চরিত্রটা, এই ওমেন চরিত্র ইজ অলসো অ্যান এক্সপ্লোরেশন, এই যে এগেনস্ট দ্য ইনস্টিটিউশন অফ অ্যারেঞ্জড ম্যারেজ, যে মেয়েটাকে এই একটা জীবনে ফেলে দেওয়া হয়েছে, যে ইউ ডিল উইথ ইট, হয়তো ওর পছন্দই না লোকটাকে, কিন্তু শি ইজ ডিলিং উইথ ইট ইন হার ওন ওয়ে, হয়তো কাইন্ড অফ আ রেবেলিয়ন ইন দ্যাট ক্যারেক্টার। সেটা ভাবছিলাম, নাও হতে পারে, জাস্ট উই থিঙ্ক অ্যাবাউট হুম হুম লিটারেচার হুম ইন ডিফারেন্ট ওয়েজ, তাই হয়তো এটা কাইন্ড অফ রেবেলিয়ন দ্যাট শি ইজ হ্যাভিং। আমরা কিছু একটা মিস করছে বোধহয়, সেটা হচ্ছে আমরা যে বলছি যে গয়না পাগল, কিন্তু মেয়েটার বাচ্চা হয় না বলেই সে গয়না পাগল, এটাও কিন্তু বলেছেন মাস্টারমশাই। বাচ্চা হলে হয়তো এরকম থাকতেন না উনি। হলে হয়তো এরকম থাকতেন না, সেটা বলেছেন, যে কোনো কিছুই ভগবান তাকে দেয়নি ভালোবাসার মতন। খুব হুম আনফরচুনেট যে স্বামীকে ভালোবাসতে পারেনি।
হ্যাঁ, কিন্তু স্বামীকে রেজিস্ট করতো, যে বাচ্চা হয়নি কেন, যে স্বামীর কাছে সে কিন্তু she resisted, she kept that distance. Why? Was she not interested in him? সে- Was that? সেটা সেটা কি কোথাও বলেছে? বলেনি না, মনে হয়। বলেনি, ছিল সেটা বলেনি। কিন্তু আমার বলেনি আমার কিন্তু। মনে হয় ছিল সেটা। at least আমি যখন শুনেছি, that's what I got out of it. না, স্বামীর প্রতি ওইরকম রেজিস্ট্যান্স ছিল না। খুব কর্মঠ ছিল, সব কাজ করতো, খুব করতো। প্লায়েন্ট ছিল। হ্যাঁ, কিন্তু মনে আছে ফণীভূষণ যখন বলছে যে আই ডি নট আনরিকুয়াইটেড লাভ, যেটা মানে পায়নি ও ফেরত, সো হ্যাঁ, ওয়াই, কেন the love পায়নি? was unrequited, but not the স্বামী স্ত্রীর সম্পর্ক। বাট দেয়ার ওয়াজ নো ডিজায়ার ইন দ্যাট হ্যাঁ, ম্যারেজ, সেটা কি আম- বলেছিল? তাতে তো আমার মনে কখনো বাচ্চা হওয়া আটকায় না। আমার মনে হয় একটু নিষ্ক্রিয় চারিত্রের ছিলেন ভদ্রমহিলা। হ্যাঁ, যে কোনো কারণেই হোক খুব নিষ্ক্রিয় ছিলেন। ও, হতে পারে তার বাচ্চা ছিল না বলে মানে হয়তো সেটাই মনের আমি মধ্যে এটাও একটা ইয়ে দেখেছি। ছিল। মানে we তো also হতে পারে। shouldn't elevate the মাতৃত্ব thing to like মানে the hugest deal in the world, but হুম, হুম, ওর মানে ফিজিক্যাল পজেশন ছাড়া আর খুব কিছু হয়তো ওর মানে ওকে মুভ করতো না। এটা আমার মানে এই হুম জিনিসটা ওর হয়েছিল, সেটা হিউম্যান রিলেশনশিপে খুব একটা আহ, কাজ করেনি হুম আনফর্চুনেটলি। হুম হুম হুম। আচ্ছা, আমরা অদিতির কাছে যাই। অদিতি, তুমি কিছু একটা বলছিলে, বলো। আমি পিউয়ের কথার ধর্তাইটা দিয়েই বলছি যে ও ভালো পয়েন্ট তুলেছে একটা। লোক দুটোকে গুলিয়ে যাওয়াটা, সেটা ও বেশ মানে হয় ওটা, মানে একজনের মুখে আর একজনের মুখ ফুটে ওঠা, সেটা সেই প্রসঙ্গ, সেটাই বা কেন এসেছে, সেটাও তো সাবকনসিয়াস মাইন্ডে এসেছে। তো আমার মনে হয়েছে যে ওই দুটো মানুষই মানে এই এই মণি মালিকার ক্যারেক্টারটা ভেরি কমপ্লিকেটেড ক্যারেক্টার। এটাকে আমরা কোনো সহজ, যে এরকম যে বাচ্চা হয়নি বলেও ভরকে ভালোবাসে না বা গয়নার প্রতি লোভ, এত সহজভাবে দাগিয়ে দেওয়া হুম। কিন্তু হুম হুম একেবারেই সম্ভব হুম নয়। গল্পটা রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন এবং যার জন্য লিখেছিলেন, সেটা হচ্ছে তিনি হচ্ছেন ভারতের প্রথম নারীবাদী বলা যায় আর কি, সুনীতি কেশব কেশব এর এই কি যেন কেশব চন্দ্র, তার টাইটেলটা ভুলে যাচ্ছি, মানে তার যে সুনীতি দেবী আর কি, কোচবিহারীর মহারানী, তার দার্জিলিং এ তার অনুরোধেই এই গল্পটা রাস্তায় যেতে যেতে উনি তৈরি করেন। তো এবং সেই সুনীতি দেবীকে গল্প শোনাচ্ছেন, যে সুনীতি দেবী প্রথম মানে কি বলবো মহিলা জাগরণের একজন প্রতীক, তাকে গল্প শোনাচ্ছেন। সেখানে একটা ছেঁদো মেয়ের গল্প উনি শোনাবেন না। তো এই মণিমালিকার যে ক্যারেক্টার, সেটা কিন্তু খুব খুব একটা অন্তর্মুখী। তো ওই পিউয়ের কথাটাতে আমার মনে, আমি বলতে যাচ্ছিলাম ক্যারেক্টারটার কথা, কিন্তু পিউয়ের কথাতে মনে হলো ওই চারুলতারও যে দুঃখ, মণিমালিকারও সেই দুঃখ। স্বামী, চারুলতার স্বামী কিন্তু চারুলতার কোনো রাখেনি, মানে মানে কোনো উম অভাব রাখেনি। হ্যাঁ, হয়তো গয়নায় মুড়ে দেয়নি, কিন্তু গয়নাটা এখানে একটা জাস্ট প্রতীকী, প্রতীক, হ্যাঁ। হুম। প্রতীকী তো মানে কিন্তু আহ, একটা খুব সুন্দর লাইন আছে, যদিও রবীন্দ্রনাথ এটাকে এত সুন্দরভাবে গল্পটা লিখেছেন, রবীন্দ্রনাথ কিন্তু কখনোই মানে নিজের কথা সেটা বলেনি, যেটা মাস্টার মশাইয়ের মত সেটা বলেছে। ফলে এখানে পাঠকের কিন্তু কন্ট্রাডিকশনের প্রচুর জায়গা আছে, যে হুম। লেখক কি ভাবছেন সেটা কিন্তু আদপে এটাই কি লেখক ভাবছেন, বাকি লেখক সবসময় একটা থার্ড পার্টি। ইটস আ ভেরি ভেরি মানে মডার্ন স্টাইল সেই যুগের হুম। দিয়ে, তো অত্যন্ত মডার্ন একটা স্টাইল, যে স্টাইলটা আমরা এখনো পর্যন্ত খুব একটা দেখি না। যে একদম থার্ড পার্সনের ভিউ দিয়ে দেখছে, থার্ড পার্সনের ভিউটা কিন্তু কখনোই একটা নৈর্ব্যক্তিক বা নির্মোহ দৃষ্টি নয়, সে তো না, তার মনের মতন করে বলছে। তো এই মণিমালিকাকে স্বামী কেন গিয়ে বলতে পারেন না যে এ, আমার দরকার পড়েছে, তুমি গয়না দেবে? তার মানে একটা মানসিক দূরত্ব, বড় বড়সড় মানসিক দূরত্ব। যে মণিমালিকাকে স্বামী গয়না দেয়, সেই মণিমালিকা কিন্তু তার ভাইয়ের কথাতে, যে ভাইকে সে বিশ্বাসও করে না, সেই ভাইয়ের কথাতে কিন্তু শুধু যে প্ররোচিত হয় তা নয়, সে জানে যে দরকার পড়লে গয়নাগুলো নিয়ে নেবে, তখন আমার কি থাকবে।
সেই মনে করুন যে গয়নার বাক্স, একটা বাল্য বিধবা কেন গয়নার বাক্সটাকে আঁকড়ে রাখে? ওর মোহ ওইটুকুতেই, ওইটাতেই, ওই রোজ গয়নাগুলোকে গোনা, হুম, হুম, গয়নাগুলোকে হুম, হুম। মেলানো, এটাতেই। এই মেয়েটির স্বামী থাকলেও কিন্তু সে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে, স্বামীর সঙ্গে কিন্তু তার মানসিক দূরত্ব বিরাট। খুব সুন্দর গানটা লাগিয়েছিলেন সত্যজিৎ, ওই যে বাজে করুণ সুরে, ওই হুম। বেদনাটা দেখাবার জন্যেই কিন্তু ওই বাজে করুণ, মানে ওই গানটা যখন গাইছেন তখন মনে হচ্ছে যে পুরো সম্পূর্ণ চরাচরে শুধু একটা ব্যথা, সে ব্যথা কিন্তু ওর সব আছে, স্বামী আছে, লোকে আমরা সাধারণভাবে যেটা বলি সন্তান নেই, এরকম বহু দম্পতি প্রচন্ড সুখী, সন্তানটা এখানে বড় কথা না, সন্তান থাকলেও হয়তো ও সংসারে অনাসক্ত হয়ে থাকতো। কিন্তু ওই একটা খুব সুন্দর লাইনও আছে যে যে গয়নাটা যেটা বাড়ছে আস্তে আস্তে সেটাই তার সন্তান সম, এই হুম। হুম। যে একটা আস্তে জায়গা আস্তে আছে। ওখানে আলমারিতে বড় হচ্ছে, হ্যাঁ সেটাই সে তার সন্তানের সেটা, মতন হ্যাঁ, সে তার মনে মানে কি করছে বড় হচ্ছে। ওইটুকু জায়গাতেই ওর পরিবর্তন আছে জীবনে, আর কোথাও পরিবর্তন হুম, নেই। হুম, হুম, হুম। এটা কেউ পরিবর্তন কন্ট্রোল নেই, করতে তার পারে। স্নেহ, হ্যাঁ, মায়া, মমতা সব ওইখানে। হ্যাঁ, কিন্তু কিন্তু তা- থার্ড পার্টি বলছে যে ওর কোনো স্নেহ, ও কাউকে ভালোবাসে না, কি ও কাকে, ও আদপে কাকে ভালোবাসে সেটা বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব বোঝা নয় সম্ভব না। বলেই রবীন্দ্রনাথ বোধহয় থার্ড ঠিক ঠিক। পার্টিকে দিয়ে এটা হ্যাঁ। বলিয়েছেন। কিন্তু সে কিন্তু কর্তব্য করে, যে যে সে শুয়ে বসে কাটায় বা সেরম নয়, কর্তব্য করে কিন্তু সব। এবং লাস্টে যে সে ফিরে আসে, ফিরে আসে যেটা, যদিও গল্পের সঙ্গে সিনেমার একটা হ্যাঁ, মূল বিরাট পার্থক্য বিরাট আছে। পার্থক্য আছে, রাইট। হুম। গল্পেতে সত্যজিৎ রায় মণিমালিকার ক্যারেক্টারটাকে খুব ক্ষুদ্র গয়না লোভী করে দিয়েছেন হ্যাঁ, সেটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, হ্যাঁ। দ্যাট হ্যাঁ। দ্যাট ওয়াজ, এটা কিন্তু রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য কেন উনি ছিল না। করলেন আমি হ্যাঁ। জানি না। মানে হুম, রবীন্দ্রনাথ কিন্তু মণিমালিকাকে একটা বিরাট জায়গায় করে দিয়েছেন, একটা ভৌতিক আবহ সৃষ্টি করে, যে ও কেন ফিরে এলো, ফিরে এলো স্বামীকে নিয়ে যাবার জন্য। হুম। যে হুম, যে জগতে যখন ও স্বামী থেকে বিচ্ছিন্ন তখন ও বুঝতে পেরেছে যেন কিসের একটা অভাব, হুম। তাই জন্য স্বামীকে নিয়ে যাবার খুব নিয়ে ভালো জন্য। যেতে। বলেছ অদিতি। এবারে আমরা চাই যে আরো হ্যাঁ আরো ঠিক যারা আছে, আছেন তারা। এবার আমার মোটামুটি যা বলার আমি বলে না না, দিয়েছি। তুমি অবশ্যই সন্দীপ, আমি পার্টিসিপেট করো। হ্যাঁ। একদম কে কিছুটা কে আগ্রহ বলছে এটা? ছিল, তার মধ্যে আমি দুটো অতীশ, হ্যাঁ বলো। কথা আছে। সেটা হুম। হচ্ছে, তুমি প্রথমে বললে ভূতের গল্প, কিন্তু এটা কিন্তু ভূতের গল্প নয়, কারণ উনি পরিষ্কার শেষে লিখেছেন উনি স্বপ্ন দেখছিলেন, মানে হ্যাঁ, গল্প। স্বপ্নের এটা ছিল। হুম। আচ্ছা, এই যে চারুলতার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে এই মহিলাকে, আমি কিন্তু পুরোটা এগ্রি করতে পারছি না। তার কারণ হচ্ছে চারুলতার মধ্যে কিন্তু প্রচন্ড একটা প্রতিভা ছিল, যে প্রতিভার বিকাশটা অবশ্য তখন ঘটছিল না ওনার, ও স্বামী সেটা দেখতেই পাচ্ছিল না বলে তৎকালীন পরিস্থিতি, কিন্তু সেটা ছিল। কিন্তু এই মহিলার মধ্যে আপাতত সৃজনশীল বা কোনো সৃষ্টিশীল কোনো প্রতিভা অন্তত গল্পের মধ্যে দেখায়নি, আমার সেটা মনে হয়েছে। আর একটা হচ্ছে, এই যে কড়া স্বামী কথাটা বলছি, আজকে হয়তো আমরা কড়া স্বামী, আমি জানি না, আমি তো আর মহিলা নই, আমি বলতে পারবো না আজকে সত্যি সত্যি কোনো মেয়ে শুধু কড়া স্বামী চায় কিনা, জানি না, রনিতা বলতে পারতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে তখন না, আমি তো চাই না। আমি একটু ইয়ার্কি ছেলে বলছি, কিন্তু তখনকার দিনে একটা সংসার দাঁড়িয়ে থাকতো পুরোই একজন স্বামীর অর্থোপার্জন, সম্পদ রক্ষা, এই সমস্তের ওপরে। এবং সেইখানে সেই স্বামী যদি তার অর্থ, চাকরি থেকে ব্যবসা, এই তো ব্যবসা করেন ভদ্রলোক, তো হুম, এগুলো যদি তারা রাখতে না পারে তাহলে তো বারো ভূতে খেয়ে নেবে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, সেটার জন্য কিন্তু মেয়েরা মনে করতো যে স্বামী একজন কড়া হওয়া দরকার, বা সমাজ মনে করতো। আর একটা কথা আমি মনে করি, যে আমরা যেটাকে কড়া স্বামী বলছি, সেই কড়া স্বামী মানে যে তাকে মারধর করবে, বকাবকি করবে, তা কিন্তু নয়। এখানে কড়া স্বামীটা সেভাবে দেখানো হচ্ছে হয়তো, কিন্তু কড়া স্বামী মানে কিন্তু যে নিয়ম শৃঙ্খলা সবকিছুর মধ্যে দিয়ে করা, সেই কড়া স্বামীটা বরং কড়া স্বামী। এই কড়া স্বামী মানে এই নয় যে তাকে ইয়ে করবে, টর্চার করবে বা কিছু করবে। কাজেই সে যেহেতু মহিলাকে টর্চার করছে না, সে মহিলাকে মানে ভয় পাচ্ছে বলতে, গহনা চাইতে, তার মানে এই নয় যে সে কড়া স্বামী নয়, আমার সেটা মনে হয়নি। হ্যাঁ। আরেকটা হচ্ছে, যে এইখানে এই যে মহিলাকে দেখিয়েছে গহনা দিতে চায় না, গহনা দিতে চায় না, আমি কিন্তু স্বাধীনতা বিপ্লবীদের যত চরিত্র দেখেছি, মহান মহান যারা বড় হয়েছে দেখেছি, তারা যখন দারিদ্র্যের মধ্য দিয়ে গেছে, ইভেন আমার কথা বলছি, আমার মা, আমার বাবা, মানে যারা জানেন জানেন, যারা জানেন না তারা হচ্ছে যে
মানে এটা বললে আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না, কিন্তু বামফ্রন্ট আসার আগে পর্যন্ত শিক্ষকদের, প্রফেসরদের, তখনকার দিনে লেকচার রিডার এই সমস্ত ছিল না, প্রফেসরদের বলা হতো কলেজের এবং ইউনিভার্সিটি, তাদের মাইনের কোনো ঠিক ঠিকানা থাকতো না, 6 মাস হয়ে গেছে টাকা পেতো না। এটা আমি খুব ছোট কিন্তু আমার মনে আছে, তখন এরমও হয়েছে, মা বলেছে আচ্ছা আমার একটা আপাতত নাও, গহনা দাও। কাজেই আমার মনে হচ্ছে মহিলারা সাধারণভাবে গহনার ব্যাপারে যদি দরকার হয় তারা দেয়। আর পুরুষরা কেন গহনা নিতে চায় না? কারণ মোস্ট অফ দ্য টাইম এই গহনাটা তাদের বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছে মেয়েকে। কাজে সেই কথা বলতে গেলে হক যদি কিছু হয় সে তার মহিলারা, যে যদি সে নিজের থেকে দেয়। তাছাড়া স্বামীর উচিত নয় সেই গহনাটা চাওয়া, তার কাছ থেকে বিক্রি করে দেবে। কারণ এই গহনা দেওয়া হবে তো এক সময়, মহিলা যদি কোনোভাবে স্বামী যদি কোনোভাবে মারা যায়, সেই সময় তার এই সঞ্চয়টাই তার বেঁচে থাকার রসদ। এইগুলো মনে রাখতে হবে। ভালো বলো জ্যোতিষ। এবারে আবার সবাইয়ের কাছে আসি জাস্ট যে মানে হ্যাঁ হ্যাঁ এটা প্রাসঙ্গিক তাই বলছি, হ্যাঁ এই বলুন। যে কড়া স্বামীর ব্যাপারটা, আম, এটা মনে হয় এখনো চলে। হাজবেন্ডরা মোটামুটি ডিটারমিন করে সংসারে কতটা খরচ হবে। হ্যাঁ, আমি একটু সিলি অ্যানেকডোট বলছি। Amazon.com ইদানিং ওই আর্কাইভড অর্ডার্স ব্যাপারটা তুলে দিয়েছে। হ্যাঁ, যার জন্য এখন আপনি অর্ডার করেছেন আগে, সেটাকে আর্কাইভ করতে পারছেন না। যা আপনি অর্ডার করেছেন সবাই দেখতে পাবে। এখন অনেকের স্বামী স্ত্রীর একসঙ্গে জয়েন্ট অর্ডার, মানে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সবকিছুই যদি দেখা যায় তাহলে স্বামী তো স্ত্রী যা যা কিনেছেন সব দেখা যাবে। কত যে আহ, মানে কমপ্লেন্ট আসছে যে আমি আই কান্ট ডু দিস, আই এম কুইটিং অ্যামাজন বিকজ আই ডোন্ট ওয়ান্ট মাই হাজবেন্ড টু নো হোয়াট আই বট। তার মানে এখনো কিন্তু স্বামী ডিটারমিন করে যে সংসারে কত খরচ হবে, এবং বউ ধমক খায় বেশি খরচা করলে। কাজে কড়া স্বামী কনসেপ্টটা চলে এখনো। হ্যাঁ, চলে, হুম। 100% চলে। আচ্ছা, এবার আমরা আর একটা আঙ্গিক থেকে কথা বলি। আমি জাস্ট জিজ্ঞেস করছি, আমি নিজে বলছি না। এটা নিয়ে আমরা বললাম তো, ফণীভূষণ সাহার আহ, কে কেমন লেগেছে, বা কিভাবে চরিত্রটাকে এখানে আনা হয়েছে? খুব মিষ্টি ছেলে। একদম। যে কড়া স্বামীর কথা দিয়ে উনি শুরু করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি সেই ক্যাটাগরিতে পড়েন না, আমার এটা মনে হয়েছে। হ্যাঁ, না, একেবারেই পড়েন না। হ্যাঁ, আর একটা কথা আমি এটা একটু আগে কে বললেন যে উনি যে ওই যে অতীশ বললে যে বাপের বাড়ি থেকে গয়না আনতো বলে হাজবেন্ড আনতো। অতীশ একটু এগিয়ে এসো, তুমি পুরো ঝাপসা হয়ে গেছো, তোমার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ঠিক আছে। তো কি বলে, যে বাপের বাড়ি থেকে গয়না আসতো বলে হাজবেন্ড সেগুলো চাইতে দ্বিধা করতো বা চাইতো না, সেটা চাওয়া উচিত না। কিন্তু এখানে দেখাচ্ছে হাজবেন্ডই গয়না ওকে ঘটনা হ্যাঁ, মানে সবসময় দিয়ে গেছে, সেই গয়নাই তার যখন বিজনেসে দরকার পড়লো সে আর চাইতে পারছে না, আর সেও হ্যাঁ নিজে থেকে কিছু দিচ্ছে না। হ্যাঁ, তো এখানে ওইটা কিন্তু মিললো না, ওই ব্যাপারটা ঠিক বলেছেন, আলাদা। এই অংশটা ঠিকই বলেছেন। হম। আমার এটা কি এই হতে পারে? এটা কি হ্যাঁ বলো। হতে পারে যে তাই। বাচ্চা হচ্ছে না বলে স্বামীরও একটু দুর্বলতা আছে, হম, ওকে প্রেশার না দেওয়া, মানে নানা কেমিস্ট্রি আছে যেটা হয়তো ঠিক অনেক কিছু বলা হয়নি গল্পের ঠিক মধ্যে। ঠিক ঠিক ঠিক। কিন্তু ওর তো ভীষণ অভিমান হলো যে দিল না আমাকে, তো না, খুব কিন্তু অভিমান হলো। সে তো চায়নি অ্যাকচুয়ালি, চাইতে লজ্জা পাচ্ছিল, ওইটাই আমি বলছি, না, লজ্জাটা কেন? একবার তো মনে হয় চেয়েছিল, কিন্তু তখন ওর মুখ শক্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ, চেয়েছিল, চেয়েছিল অনেক অনেক, হুম। কিন্তু খুব, যে এক্ষুনি আমায় দাও, আমার ব্যবসায় লাগবে, এত জোরালো ভাবে না বলেও এত কিন্তু চেয়েছিল। হ্যাঁ, একবার অন্তত চেয়েছিল। অন্তত আকারে ইঙ্গিতে আমার বুঝিয়েছিল। ছিল, হুম। হ্যাঁ। হ্যাঁ, এই মানে একবারই চেয়েছিল। হুম, একবারই কিন্তু চেয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু এইরকম মিষ্টি মিষ্টি ছেলের গল্প অনেক লিখেছে। আচ্ছা, একটা আমি অন্য প্রশ্ন করছি। শুরু হয়েছে ওই যে ফণীভূষণ যে বাড়িটাতে বউকে নিয়ে এসে উঠলেন, সেটা হলো পিতৃব্য, মানে কি কাকা? কাকা। কাকা, কাকা। কাকা। কাকা মানে কাকার বাড়ি, কাকার কোনো হুম, ওয়ারিশ নেই, কাকার কোনো কাকার বংশধর নেই হ্যাঁ, এই বাড়িটা। নিঃসন্তান ওকে, ছিল, হ্যাঁ, হ্যাঁ, তার এখানে আমি একটু কনফিউজ সম্পত্তিটাই ছিলাম। পেয়েছিল। হুম। হুম হুম হুম।
আচ্ছা, বুঝলাম। ফণীভূষণের আমার সম্বন্ধে একটু বলতে এখানেও পারি? কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ, ফ্যালাসি আছে, একটা ফ্যালাসি আছে যে ফণীভূষণের কিন্তু নিজস্ব সম্পত্তি নয়, সেই সম্পত্তিটাও কিন্তু যাতে ও বউকে গয়না করে দিচ্ছে, ব্যবসা করছে, সবই কিন্তু কাকার টাকাতেই ফুটানি। না, ও তো পেয়ে গেছে সম্পত্তিটা, তাহলে না তো ওরই পেয়ে, সম্পত্তি হলো। না কিন্তু যার অর্জিত ধন নয় তার মেরুদণ্ড খুব একটা সোজা থাকে না, সে তার বক্তব্য কম থাকে। নত ওই কথাটা লিখবেনই বা কেন, ছোট গল্পে প্রতিটি ঘটনাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওর পিতার এ না পেয়ে, পিতার মানে কাকার সম্পত্তি না পেয়ে বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বা মানে ওর চরিত্রটা দেখিয়েছে যে উঠতি বড়লোক, উঠতি বড়লোক হয়েই সে ব্যবসাতে আমি করেছে। এইটা ঠিক আমি মানতে পারলাম না। মানে মানে বাবা না থাকলে তো কাকার ছেলে রাজা হতেই পারে। মানে মানে কাকার ছেলে মেয়ে ছিল না তাই ভাইপো পেলো। হ্যাঁ, ঠিক আছে, ভাইপো পেলো, কিন্তু সেই তো রাজা। তা আমি মানে বলছি না, হ্যাঁ, আমি বলছি আমার যে মনে হয় অদিতি যেটা বলতে চাইছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যেহেতু ওর নিজের অর্জিত নয়। হ্যাঁ, এবং এবং পৈতৃক, পৈতৃক মানে বাবা যদি ধনী হন তাহলে বাবার মানে সেই ছেলে জন্ম থেকেই মানে মোটামুটি সোনার চামচ মুখে দিয়ে জন্মাচ্ছে, এগোচ্ছে, অ্যাকাস্টামড। কিন্তু ও, কিন্তু বলেনি তো কোথাও যে ওর বাবা ধনী নয়। না সেটা বলেননি, কিন্তু হ্যাঁ, সব কথা তো গল্পে থাকে না। কিন্তু ও বলেছে যে পৃথিবীর পেয়ে ওই অট্টালিকায় বাস করতে শুরু করলো, তার মানে, মানে এটা আমার আমার মনে হয়েছে, মেবি রং, যে না, আই ওই, মে বি রং টু, কিন্তু আমি মানে সামাও আমি এটা মানে ও এরকম একটা কিছু বলা ছিল, একটা যৌথ পরিবার থেকে ও বউকে নিয়ে বেরিয়ে এসে একা থাকবে বলে বউকে হ্যাঁ, নিয়ে এই ও বাড়িতে ও এলো। রাইট, হ্যাঁ, কিন্তু রাইট। কিন্তু সেই যৌথ এলো তো পরিবারটা, কাকার পয়সাটা পেলো বললেই, হ্যাঁ নয়তো তো পেলো আর বলে, হ্যাঁ, কিন্তু সেই যৌথ পরিবারটার আর্থিক সচ্ছলতা কতটা ছিল সেটা মনে হয় ওইভাবে অত সেটা বোঝানো নেই কোথাও। বোঝানো কিন্তু নেই। হ্যাঁ সেটা ছিল না, কিন্তু ও কিন্তু লোকজনের সঙ্গে ওর বউ মিশুক সেটাও চাইতো না, সেই জায়গার না, হিংটা কিন্তু সেখানে খুব আছে। পজেসিভ ছিল। মানে হ্যাঁ সে, এমন মানে সেই 14 বছরের মেয়ের মুখ, সেই টলটল চোখ, হ্যান ত্যান, সে মানে কত বিস্তারিত তার না এ। লেখাও আছে যে মা মাসি অন্য অন্য যে পরিবারের লোক তাদের থেকে দূরে থাকবে বলেই ও এখানে এলো। এলো। হ্যাঁ, এখানে একটা কারণ আছে, সেই যে ও যে মিশতো না, তার সেটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতটা হচ্ছে ওরা ওরা ছেলে মেয়ে হয়নি বলে, বাচ্চা হুম। হয়নি বলে এত বেশি সমাজের কাছে কি বলবো কটাক্ষ হয়েছে, যে তার ফলে তারই প্রতিক্রিয়ায় সে তো এসছে, এত দূরে এসছে। এবং সেটাই হয়তো তার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতো, যে আবার যদি লোকের সঙ্গে মিশি আবার বলি তোমার ছেলে হয়েছে। তো তখনকার দিন তো ছিল এটা, এটা হ্যাঁ ভীষণ সেটা ছিল। 1 বছর পর থেকেই জিজ্ঞেস করলো কবে, তো মানে এরম টাইপের ব্যাপার যে ছিল। এখনো খুব একটা সেটা বদলায়নি, চেঞ্জ লোকে হয়নি। জিজ্ঞেস। হ্যাঁ, একদম আচ্ছা, বদলায়নি। আচ্ছা, আমি একটু সংহিতার কাছে যাই। ও বলছিল, তুমি বলছিলে হ্যাঁ, ফণীভূষণ আমি, সম্পর্কে কিছু তোমার বক্তব্য হ্যাঁ রাখবে, আমি, বলো। আমি মানে এই রকম মানে সবাই তো, আমি তাই ভাবছি যে সবাই আমরা কত রকম ভাবে একই একই সাহিত্যকে দেখি। আমি হুম, এই নামগুলোর ওপর আমি খুব মানে ফোকাসড হয়েছিলাম, ওই যে যেটা আমাদের বলে অ্যালিউশন, যেটা বা সিম্বলিজম। হুম, হ্যাঁ, হুম। যেমন ধরো ফণীভূষণ, ফণী যে সাপের মাথায় যে ফণী ভূষণ, তার মণি যখন চলে গেল, মণিহারা, আই লুকড এট দ্যাট নেম দ্যাট ওয়ে। আর হুম, তারপরে লাস্টে আরো মনে হয়েছে, লাস্টের নামটা যখন বললো, তোমার বউয়ের নাম কি, নৃত্যকালী, নৃত্যকালী ড্যান্সিং, মানে অলমোস্ট ইরাটিক গডেস কালী। সেই ফণীভূষণ নৃত্যকালী, যেরকম শিব হচ্ছে নৃত্যকালী, মানে কালীর সামনে নিজেকে কি হ্যাঁ, বলবো, কিন্তু ওটা কেন হ্যাঁ হয়েছিল ওইটা বুঝতে prostrated পারলাম না। himself কালীর in কাছে front শো of Kali. পেলিয়েছে, হুম। নিজের হ্যাঁ, কাছে শুয়ে কেন শো পড়েছিল। নৃত্যকালীটা পেলিয়েছেন কেন এলো? পুরোটা। নৃত্যকালীটা কেন বললো? নৃত্যকালী কারণ হচ্ছে ফণীভূষণ গেভ হিজ লাইফ ফর হার, আর এদিকে শিব নৃত্য, অ্যাকচুয়াল নৃত্যকালীর সামনে, দ্যাটস অ্যান অ্যালিউশন, শুয়ে পড়েছিল টু মানে কি To নট control কন্ট্রোল, her. মানে ওকে হুম, থামাবার জন্য। হুম। হ্যাঁ, সিমিলারলি ফণীভূষণও মানে বলল যে হ্যাঁ আমার আমার ওয়াইফের নাম নৃত্যকালী। ওইগুলো আমার একটু বেশি আমি ফোকাস করেছি। ডেফিনেটলি, হ্যাঁ, ডেফিনেটলি। so, তো ওই নৃত্যকালীটা বলেছে বলে জানি না এই রবীন্দ্রনাথ কি ভেবেছিলেন, যে ওই যে বউকে মনে হয়েছিল তো খুব নরম সরম ও
কাপ সব চুপচাপ থাকে, খুব নরম সরম, কিন্তু ফণীভূষণের এই লাস্ট শব্দটা তো ছোট গল্পের একটা খুব ইম্পর্ট্যান্ট। তাতে মনে হ্যাঁ হয়েছে যে বউ মোটেও ওই রকম ছিল না, বউ বেশ দজ্জাল টজ্জালই ছিল আর কি। হ্যাঁ, সেই ওই তার জন্য নাম সেই হচ্ছে ভয়েই নেত্রকালী। ফণীভূষণ চুপ করে থাকতো। আচ্ছা, এখানে একটা কথা বলি, ও কিন্তু প্রথমে নিজের নামটা ভুলভাল বলেছিল ইচ্ছা করে। হ্যাঁ, বলেনি হ্যাঁ, ইচ্ছে হ্যাঁ, করে। কি এরকমও ভাবতে পারি, শেষটাও করলো সেরকম একটা নাম দিয়ে যেটা ওর আসল নাম নয়, এটাও তো হ্যাঁ, হতে সেটাও হতে সেটাও পারে। ভাবতে পারি, হ্যাঁ, আমি যেটা গল্পের অনেক ভাবছিলাম। অনেক অ্যাঙ্গেল হ্যাঁ আছে। হুম, হুম। সেই, হ্যাঁ। কিন্তু আমি ওই যে বললাম যে অ্যালুশন, যেটা এটা একটা ডিভাইস যেটা অনেক সময় অথাররা ইউজ করে, দে হ্যাঁ, রেফার টু আমি হিস্টোরিক্যাল অর এই হ্যাঁ, মিথিক্যাল ক্যারেক্টার্স, এই ঠিক সিম্বলিজমটা ঠিক দেখাবার জন্য আমার মনে হয় রবীন্দ্রনাথ সেটাই চেষ্টা করেছিল, জানি না, দ্যাটস মাই থট। ঠিক। আচ্ছা, আমি সো এটা সো এত রকম লেয়ার আছে এটাতে, রাইট। রাইট। একেবারে পেঁয়াজ। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আহ, জাস্টিনের কাছে আসবো, বিকজ এটা, এই লেখাটা বাংলাতে ছিল, দেওয়া ছিল, এবং সিনেমাটা আমি জানি না whether you watched it or not. So have you read it or did you watch that movie I just listened to it. or listen to it? Yes. Any of your reaction or এই any comment? অডিও লিঙ্ক কি ছিল এবার এবার? হুম। হ্যাঁ, হ্যাঁ, অডিও হ্যাঁ লিঙ্ক। হ্যাঁ ও অডিও। আমি খেয়ালও করিনি। ওকে ওকে ওকে। I mean, other than everything that was said, I think I just appreciated like the unreliable narrator in this one. I just thought it was a different style, and yeah, that's pretty much Okay. it. দ্যাটস ট্রু। অ্যাকচুয়ালি জাস্ট ইয়ে যে ওই আমি দেখলাম যে এই বইটা অনেকে পড়েছে, সকলে ইকুয়ালি পড়েনি। আর এই মানে অনেকে না আজকাল দেখছি যে বই পড়ার সময় নাটক করে, ওটা আমার পছন্দ হয় না। যদিও বইটা বইয়ের মতো করে পড়লে বেটার হয়, ভয়েস চেঞ্জ করা, অতি নাটকীয়তা আনা, এগুলো করতে গিয়ে আরো রসটা নষ্ট হয়েছে। আর এই ভদ্র মানে এই যে পড়েছেন তার আমার পড়াটা অতটা ভালো লাগেনি, উচ্চারণ টুচ্চারণ। আর তারপরে এই গল্পটার মধ্যেও কিছু শব্দ আছে যেগুলো একটুখানি একটু কঠিন আর কি, সেই অর্থে বোঝা মুশকিল, ঠিকই রাইট। বলে এই কবি এই ভদ্রলোকের বা যিনি পড়েছেন আমারও অতটা ভালো লাগেনি পড়ার দিকটাতে। হ্যাঁ, আমার ভালো লেগেছে আবার। আমার ভালো লেগেছে। আচ্ছা। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আহ, বিকজ আমি আমি যেমন শুনিনি, আমি পড়েছি, এটা শোনা হয়নি, শুনিনি। না আমিও আমি প্রথমে শুনিনি। শুনতে শুরু করেছিলাম, আমি কিন্তু গল্পটা শুনেছি এবং ছবিটাও দেখেছি, তিনটেই করেছি, আচ্ছা, আচ্ছা। এবং অনেক কিছু হুম, কম্পেয়ার। আমি শুনতে শুরু করেছিলাম, কিন্তু মানে শব্দগুলো এতটাই কঠিন ছিল, শোনার হুম, চাইতে আমার মনে হলো যে পড়ে নিলে জিনিসটা হ্যাঁ, আহ ভালোভাবে হৃদয়ঙ্গম হয় আর কি। তো যার ঠিক। জন্য আমি একটুখানি শুনেই আমি পড়তে শুরু করলাম। হুম, হুম, Hmm. হুম। তো পড়লাম, আমি মুভিটা দেখিনি, মুভিটা আছে যে আমি জানি না। তো নিপার, কি বক্তব্য, এই যে আড্ডাটা হচ্ছে তাতে তোমার কি পার্টিসিপেশন, তোমার কি মনে হচ্ছে, বলো। আমার আমার মত হলো যে এটা তো আজকে ওই 125 বছর আগের ভাবধারা তো কিছু থাকে, সেটা তো জানি না, সেটা হুম, কিরকম যা লিখেছে তার উপরেই আমরা বেস করে থাকবো, তার হুম, বাইরে যেতে পারবো না। তবে এখনকার সাথে আর তখনকার যে ভাবধারা, কিছু কিছু জায়গায় তো অবশ্যই মিল আছে। যেমন আহ, মেয়েরা অবশ্যই টক খেতে পছন্দ করে, আম, মেয়েরা মেয়েরা স্বাধীনতা চায়, তখনও যেমন তো স্বাধীনতা তখন ছিল না, এবং এখনো যে খুব বেশি স্বাধীনতা আছে, এর আগেও একটা এইরকম ইয়েতে আম, গল্পে এসছিল। তো হুম, তেমন হুম, আমার কাছে মনে হয় না যে পুরো হুম, স্বাধীনতা, যেভাবে একটি ছেলে, স্বাধীনতা কেউই পুরোপুরি পায় না, সে ছেলে হোক কি মেয়ে হোক। তো হুম, আমি দুজনকে যদি একটা ইয়েতে দাঁড়িপাল্লায় দাঁড় করাই, ছেলেদের ভাগে কিছুটা বেশি পড়ে, তো সেই জায়গায় আমরা নেই, মেয়েরা নেই। আচ্ছা। আহ হ্যাঁ, সেই জায়গাটাতে মেয়েদের ভাগটা কম এখনো হুম, পর্যন্ত। আর আর একটা জিনিস হচ্ছে আমার কাছে, আমি এটা অন্য অন্য আর একটা লাইন আমি বলছি, সেটা হচ্ছে হুম, যে 14 বছর, মানে আগের দিনে 24 বছর মানেই সে অনেকটা বড় হয়ে গেছে, যেটা আমরা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবি না। খুব ভালো বলেছে। হ্যাঁ, ঠিকই, মানে হ্যাঁ,
ওই ওই সময়টাতে 24 বছর মানে মেয়েটা অলমোস্ট বুড়ি হয়ে গেছে এইরকম একটা। নিপা তখন প্রবাদই ছিল 20-তে বুড়ি। হ্যাঁ, আমি সেইটাই পেলাম। আর আমার কাছে তখন মনে হলো যে 24 বছর তো নাথিং, মানে তখন মানে বাচ্চা থেকে জাস্ট বড় হয়েছে, তারা কলেজে যাচ্ছে এই পর্যন্ত, তারা সাংসারিক জীবনে কি বোঝে, কিছুই বোঝে না। ঠিক। তো সেই জায়গায় তখনকার দিনের লেখার মধ্যে ওই ওই মানে মেয়েদেরকে চট করে বড় করে দেওয়াটার মধ্যে আমার কেমন যেন একটুখানি অস্বস্তি লাগছিল এই ব্যাপারটাতে। তোমার এখন লাগছে? হ্যাঁ, এই নিপা তুমি হ্যাঁ, বললে যে বাংলা কঠিন শব্দ আছে বলে, এটা পড়তে পড়তে কিন্তু আমাকে একটা জায়গায় গিয়ে ডিকশনারি খুলতে হয়েছে, ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে দুটো শব্দ বিশেষ করে, একটা তো জানতাম, একটা হচ্ছে কুলুঙ্গি, যেটা জানতাম, কিন্তু টিপাই টিপাই জানতাম না। টিপাই দেখলাম যে বাংলা অভিধান খুলে দেখলাম যে টিপাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে পাও। 3 পাওয়া টেবিল। হ্যাঁ, জানতাম, হয়তো ভুলে গেছি। তো তুমি ঠিকই বলেছো, মানে জাস্টিনা পার্টিকুলার ঠিক বলছে যে অনেকগুলো কঠিন কঠিন শব্দ আছে, যেটার জন্য একটু হ্যাঁ, মানে যখন শুনছিলাম তখন মানে মানে বেরিয়ে যাচ্ছিল হুম হুম হুম। রাইট, রাইট। ওয়ার্ড গুলো। তো এইটা একটা লেগেছে আমার। আর আহ, আর আর মহিলার চরিত্রটি একটুখানি মানে অতটা মনে হয় যেন যে ক্লিয়ার ভাবে আইডিয়া দেয়নি। এবং আম, আম, রবি ঠাকুর যেটা করেছেন সেটা হচ্ছে যে দর্শকের ওপর, এই দর্শক বলছি মানে যারা বইটা পড়বে পাঠকের উপরে ছেড়ে দিয়েছে যে তোমরা তোমাদের মতো করে চিন্তা করো ক্যারেক্টার গুলোকে। তো এখানে আমার কাছে, বলো। হ্যাঁ আমার কাছে সেটাই মনে হয়েছে যে আম, আমরা এক একজন এক এক ভাবে চিন্তা করতে পারি এই ক্যারেক্টারটাকে নিয়ে। হ্যাঁ, তখনও মনে হয়েছে যে ভদ্রমহিলা হয়তো কিছুটা স্বার্থপর, সে নিজের ছাড়া আর কিছুই বোঝে না। এবং আমি যদি খুব বড় অর্থে ধরি, হুম, মেয়েরা কিন্তু এখনো কিছুটা সংকীর্ণ মনা, মানে হতে হয় হয়তো, কারণ তাদের সাংসারিক জীবনে আহ পুরুষরা যতটা যতটা উম, করতে পারে, মেয়েরা তো ওই জায়গাটা পায় না। তো তখন তাদের মানসিকতা কিছুটা সংকীর্ণতার মধ্যে থাকে এবং মনে করে যে সংসারটাকে আগে আমি রান করাবো ঠিক করে, আহ তারপরে বাদ বাকি আসে। আমার মনে হয় যে ছেলেদের ক্ষেত্রে হয়তো এই ব্যাপারটা আম, মানে 50-50 হতে পারে বা 60-40 হতে পারে, মেয়েদের কাছে 80-20 হয়ে যায়। মানে আমার ব্যক্তিগত ভাবধারা সেটাই বলে, মানে আমি যেরকম চিন্তা করি সেইটাই আমি বললাম আর কি। হুম, 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 আমি আগে ফার্স্ট প্রেফারেন্স দিই হচ্ছে ফ্যামিলি, হুম, হুম, তারপরে হুম, হুম, হুম। সেইটা করার পরে যদি কিছু থাকে তখন আমি আমি ঠিক, অন্যটা করি। ঠিক, ঠিক, বুঝতে পেরেছি। না না, মহিলাকে সংকীর্ণ মনা তো আরেক জায়গায় দেখিয়েছে, ওই যে অত পুরনো ভৃত্য যাকে ও চোখ বুজে বিশ্বাস করে, ও আবার তাকে দুবার করে জিজ্ঞাসা করছে ওকে ভরসা করা যাবে তো, মানে এটাতেই তো ওখানে ওর মন মানে ওর একটু সংকীর্ণ মনতাটা দেখিয়েছে। সংকীর্ণ মানে সাবধানী, এক্ষেত্রটা হচ্ছে সাবধানী, তারা জিনিসটাকে হারাতে চায় না। আমরা যেমন কোন জিনিসগুলোকে, ছোট ছোট জিনিস কিন্তু আমরা হারাতে চাই না জিনিস, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই 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 সাবধানী ব্যাপারটা অনেকটা বেশি আমাদের ভেতরে কাজ করে, আমার মনে হয় সেটা। না 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 নিপা, আমার কিন্তু সম্পূর্ণ অন্য মত। আমার মনে হয়েছে যে ও যে গহনাটা নিয়ে চলে যাবে, তার হুম। যে একটা পরিপ্রেক্ষিত যেন ও চুরি করে নিয়েছে এরম টাইপের যেন ধারণা হয়, এরম টাইপের থেকেই কিছুটা একটা পরিপ্রেক্ষিত তৈরি করার চেষ্টা করছিল আমার মনে হয়েছে। হ্যাঁ, সেটা করেছে, কিন্তু সেটাই আমার মনে হয় যে ও নিজের জিনিসটাকে রক্ষিত করার জন্য হুম। ও আরো বেশি সাবধান হয়েছিল। হতে পারে। আচ্ছা, আচ্ছা, না, ওখানে ক্লিয়ারলি কিন্তু লেখা আমি ছিল যে স্বামীকে চিনিতে না পারিলেও হ্যাঁ, মধুসূদনকে সে ভালোই চিনিত। চিনতো। আচ্ছা, আচ্ছা আমি শাহিদ কি কিছু বল, বলছো? হ্যাঁ, বলো। হ্যাঁ, গল্পের শুরুটা রবি ঠাকুর এত সুন্দর করে শুরু করেছেন, হুম, ওই কথাগুলো সিনেমাতে ছিল না। মানে সূর্যটা আস্তে আস্তে করে ডুবে হুম যাচ্ছে, এই হুম অন্ধকার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, নামাজ পড়ছে, হুম, এই হুম, রংগুলো মিলিয়ে যাচ্ছে, একটা একটা গ্রাজুয়ালি অন্ধকার হয়ে যাচ্ছে। একদম এখন আমরা গল্পের মধ্যে ঢুকলে ফণীভূষণ এবং তার ওয়াইফের মধ্যে এরকম দিন এবং রাতের একটা চরিত্রের ফারাক আমরা চরিত্রের। দেখি। দারুণ। মেয়েটার মধ্যে একটা কমপ্লেক্সিটি গ্রাজুয়ালি উনি খুলে খুলে মেলে ধরেছেন আমাদের হুম সামনে। হুম হুম, হুম, হুম এইটা আমার কাছে একটা মনে হয়েছে। আরেকটা ঠিক, জিনিস মনে ঠিক। হয়েছে যে রবি ঠাকুরের বর্ণনার মধ্যে এমন একটা ক্লাইম্যাক্স, যে দিন এবং রাত বা সাদা এবং কালোর মাঝখানে যে একটা
একটা গ্রে এরিয়া আছে, যেটা রবি ঠাকুরের লেখার মধ্যে আমরা ওই বিউটিটা পাই। হুম কিন্তু হুম, যখন ছবিটা দেখি, হ্যাঁ সেখানে অনেক কিছু এটা মনে হয় যে সত্যজিতের মণিহারা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ওই জন্য। তার তার ওই হ্যাঁ, ভাইয়ের সঙ্গে কিন্তু প্রেমের ব্যাপারটা কিন্তু রবি ঠাকুর বলেননি, যেটা একদম। এক বলেছিল ছবিতে না। বলা আমি হয়েছে। আমি আসলে না ওইটাই না, এখন আসতে হ্যাঁ, চাইছিলাম যে তারপর ওই ওই ক্যারেক্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হুম মানে এবং ওই আমি সিনেমাটাতে যেতে চাইছি না, মণিহারাতে, গল্পেতে। হ্যাঁ বলো সাহিদ। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে গল্পের যখন আমরা নামটা ব্যবহার করব, তখন ওই ভিতরের চরিত্রের টুইট করাটা আমার মনে হয় না যুক্তিসঙ্গত। মণিহারার আম, আম, কে কল্পনা করে লেখা হয়েছে, এরকম করলে হয়তো ভালো হতো। মানে পুরোপুরি নামটা নিয়ে তার মধ্যে অনেক কিছু চেঞ্জ করে দেওয়াটা আমার কাছে হুম হুম হুম। একটু আপত্তিকর বলে মনে হয় আর কি। মানে ওই যদি ওই- আমি বইটা না পড়তাম, তাহলে হ্যাঁ, তো আমি ভাবতাম যে এটাই রবি ঠাকুর লিখেছেন। আমার ঠিক। কথা হলো সেটা আর কি, যেহেতু নামটা উনি আমি নিয়েছেন। একদম একমত, আমার ওটা মনে হ্যাঁ হয়েছে ওই একদম হুম ক্যারেক্টারটা পুরো আমূল একদম। বদলে দেওয়ার কোনো দরকার ছিল না সত্যজিৎ রায়। হুম হ্যাঁ সত্যজিৎ রায় বলেই ওনার ওই পারমিশনটা ছিল কিনা জানি না, অত তখন তো রবীন্দ্রনাথের লাইসেন্সিং এ ছিল না নাকি জানি না, এখন তো সবই না, উঠে ছিল গেছে ছিল একসময়। তখন ছিল তখন সিক্স ছিল নাইন যে উনি হুম ওরকম হুম। একটা, 62 যেখানে 63। রবীন্দ্রসঙ্গীতের একটা নোট বদলানো যেত না এক হ্যাঁ, বছর দেবব্রত আগে, এক বছর বিশ্বাসকে না হলে, কিভাবে পানিশ কি করে করা পুরো হয়েছিল। সেই গল্পের সেই ক্যারেক্টারটাই বদলে দিল ওখানে বদলে শুধু বেরোতে দিল। তাই নয়, ওই যে ভূতের সিনারিটা দেখানো হয়েছে, রবি ঠাকুর যেভাবে বর্ণনা করেছেন নেই, ভূতের সিনারিটা, সেখান থেকে বোঝা যায় না, সেখানে বোঝা যায় যে ইলিউশন হচ্ছে। হ্যাঁ কিন্তু ইলিউশন যখন সিনেমায় দেখলাম, এটা সরাসরি দেখানো হলো, সরাসরি একটা ভূত হাত দিয়ে দেখালো, করলো, হ্যাঁ। না, ছট করে মানে সেটা একটা মালা সেটা খুব নিয়ে নিল। সাদা অথবা সেটা তো কালো বটেই এরকম। তা ঠিক আছে, সেটা দেখালি সিনেমা হল। কিন্তু ওখানে ও সেই শুধু গয়নার লোভে ফিরে এসেছে, এটাতে ক্যারেক্টারটাকে এত দৈন্য মানে হুম ছোট করে দিয়েছে। এটা মেয়েদের খুব অপমান আর কি ওইটা, হ্যাঁ ওই সত্যি জায়গা, কথা, সেটা সত্যি ঠিক। কথা। তাই না? ঠিক ঠিক। ওইটা হ্যাঁ, সেটা সত্যি যে কথা। ও তো গয়নার লোভে ফেরেনি, কেন ফিরেছে সেটা, সেটা তো পাঠ মানে দর্শক বুঝে নিক না কেন ফিরেছে সেটা। হুম 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 দর্শকের হুম। রবীন্দ্রনাথ যেমন ছেড়ে দিয়েছেন সেরকমই ছেড়ে দিতেই পারতেন। হ্যাঁ, আর ওর তবে ওই ইলিউশন হচ্ছে তার নামটা পেছন পেছনও মধুসূদন তো, যাচ্ছে। নামটা মধুসূদন, সেইটা রবীন্দ্রনাথ মনে হয় নামটা মধুসূদন দিয়েছিলেন এই ভেবে যে ওর বিপদের ত্রাতা মধুসূদন হিসাবে ভেবেছে বলে হয়তো মধুসূদন নামটা দিয়েছেন। আর সত্যজিৎ রায় পরকীয়া ভেবেছেন মধুসূদন নামে, মধুসূদনকে পরকীয়া, মধুসূদনের নাম তো কৃষ্ণ, সেই জন্যই হয়তো পরকীয়া ভেবেছেন। না তো কিন্তু এই মানে ও তো ওকে তো ও দুষ্টু লোক বলে জানতো, গয়নার বাক্স দেয়নি তো তাকে। না, দেয়নি তো, ও হুম হুম গয়নার হুম। বাক্স দেয়নি, কিন্তু কি হয়েছে এটা বোঝা মুশকিল। বোঝা না, মুশকিল, পরে বলেনি নিয়েছিল, তো সব কোথাও। বলেন গয়না তো। পরে নিয়েছিল, সব গয়না হুম। পরে নিয়েছিল। এবং হ্যাঁ সে কিন্তু বাবার বাড়িতে ফিরেও যায়নি আমার মনে হয়। আমার মনে হয় মনে হয় মধুসূদন ও নৌকো ও উল্টে গেছে জলে, বোধহয়। জলে মনে হয় ঝাঁপ হয়তো তাই দিয়েছিল বা হয়েছে। হয়তো অ- নৌকো উল্টেও যেতে পারে কিছু। অথবা মধুসূদন আত্মসাৎ করেছে, তাও হতে পারে। তাও হয়তো হতে পারে, ফোন করে নিয়ে গেছে, হতে পারে হতে না। পারে, ছেড়ে হতেই দিয়েছে পারে। ঠিক আমার ঠিক ঠিক। ওই চিন্তার উপর। জায়গাটা উনি ফাঁকা রেখেছেন, ওই জায়গাটা হ্যাঁ, পাঠকের হ্যাঁ উপর ছেড়ে আর দিয়েছেন। আর বলেননি অত। উনি উনি হ্যাঁ, বোধহয় ভেবেছেন যে অত বুঝিয়ে বলবো না। এইটাই। ঠিক। রনিতা আজকে কিছু বলছে না, কি ব্যাপার রনিতার মৃতের মতামত? রনিতা কথাগুলি দিই। কথাগুলি দিয়ে আছে, হ্যাঁ কথাগুলি দিয়ে কিছু মতামত শোনাও, তোমার শুনি গলাটা। হ্যাঁ, আমরা কিন্তু অনেকটাই শেষের দিকে চলে এসেছি আলোচনার। আজকে বেশ ভালোই আলোচনা হচ্ছে। এবং হ্যাঁ, রনিতা কথাগুলি দিই বা এনিওয়ে, এনিওয়ান, সরি, যে কেউ যদি লেখাটা পড়া থাকে, এই যে আলোচনাটা হচ্ছে, আড্ডাটা হচ্ছে, তাতে কি মনে হয়? আমরা কিন্তু ইনভিগোরেটিং কথা হচ্ছে আজকে। হ্যাঁ, না, আর একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু সবার কতগুলো জিনিস আমরা নতুন করে ভাবছি, তাই না? যে আমি যখন পড়েছিলাম এই হুম। আলোচনার শোনার পরে আমার মনে হচ্ছে হ্যাঁ, এই অ্যাঙ্গেলগুলো তো সত্যি, এই স্পেশালি সংহিতা যেভাবে ওটা বললো, আমি ভাবলাম হ্যাঁ সত্যি তো, নামগুলো তো আমি ওইভাবে ভাবিনি। তো বেশ ভালো আলোচনা হচ্ছে। সবার কি মনে হচ্ছে? হ্যাঁ সত্যি। আচ্ছা, উনি যে বললেন না যে মেয়েরা একটু সংকীর্ণ মনা হয়, দীপা বলেছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম সেটা একটা কারণ কি এটা হতে পারে যে মেয়েদের পক্ষে জিনিস দিয়ে দিলে আরেকবার করানো খুব মুশকিল। ছেলেরা হয়তো করিয়ে নিলে নিতেও পারে, আরেকবার মানে সঞ্চয় করে জিনিস হুম জোগাড় করা বা যাই হোক করাটা হুম একটু হুম হুম মুশকিল আছে। তাই জন্য হয়তো সে নিজের জিনিসের সঙ্গে পার্ট করতে চায় না অতটা, হুম বা হুম তাদের জিনিসই অল্প,
কটা মেয়ের আর অনেক জিনিস থাকে। রাইট। মেয়েরা ছেলেরা তো চাকরি বাইরে করতো যায়, না। চাকরি করে, কিছুদিন আগে পর্যন্ত সেটা সত্যি ছিল, এখন আমি জানি না। না, এটা হচ্ছে ঘটনাই ওই। এখন আমরা যারা রোজগার করি, আমরা জানি একটা সোনার গয়না আমরা নিজের পয়সাতেই কিনতে পারবো। কিনতে তখন পারবো। আর কোনো রাস্তাই নেই, ওই যে স্বামীর থেকে যেটা নিয়েছে ওটাই একমাত্র সঞ্জয়টাকে আঁকড়ে ধরেই সবাই, এটা ওই একটা ক্যারেক্টারকে বলবো না, ওই সময়কার সব মহিলাদের হয়তো গয়নাটা আঁকড়ে ধরার একটা ব্যাপার ছিল। কেউ হয়তো গয়না পড়তে ভালোবাসতো, কেউ হয়তো পড়তে না ভালোবাসলেও সোনার গয়নার ব্যাপারে একটা মেয়েদের একটা মোহ, একটা জেনেটিক্যালি আছে, পজিটিভনেস আর কি। পজিটিভনেস ওটা আছেই। হ্যাঁ, আর আরেকটা তাছাড়া কি, ওইটা ঠিক নয় বলেছিস মেয়েরা যে অনেক সময় না মেয়ে দিয়ে ফ্যামিলির দিলে দিকটা আর বেশি যদি না দেখে। দেয়, আর যদি না করে দেয়, হ্যাঁ। আর যদি না পাই, এটা চলে গেলে বা সেন্টিমেন্টাল রিজনস থাকে, এটা আমার বাবা আমাকে দিয়েছিল হুম বা হুম হোয়াট হুম এভার। হুম হুম। ঠিক। আসলে তখনকার দিনের গয়নাটা ছিল মেয়েদের একটা সম্পদ। সম্পদ। একদম তার স্ত্রীধন। হ্যাঁ। হ্যাঁ, তখন ঠিক ঠিক। সেটাই একটা ধরে রাখার মতো, মানে আমার হুম বিপদে আপদে কেউ না থাকলে ওটাই আমার সম্পদ। হুম হুম। তার মানে আমরা ইতিহাসও শিখছি, 125 বছর আগের মানুষের কল্পনা। আপনি আর না আসবেন না, করবেন না। আমি অমিত দা প্রথমবার ঢুকেছে। অমিত দা কেমন লাগছে? আনমিউট করে বলতে হবে, মিউট করা আছে, স্ক্রিনের ওপরে আছে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অমিত দা না, আমি কানাডা থেকে জয়েন করেছে টরন্টো প্রথমে থেকে। পিউকে বলছি, প্রথমবার নয়, আমি দ্বিতীয়বার। ও আচ্ছা। প্রথমবার আমি হ্যাঁ। শ্রোতা ছিলাম, এবারেও ভেবেছিলাম শ্রোতা হব, তুমি আমাকে জোর করে টানলে। তো ঘটনা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি অবাক হয়ে শুনি তোমরা কেমন করে গল্প করো হেগুনি। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মানে আমি ভাবছি আমি পড়েছি, মানে খুব ক্যাজুয়ালি পড়েছি বা পড়িনি, ওই শুনেছি, হুম, খুব ক্যাজুয়ালি শুনেছি, এবং মনে হচ্ছে যে এইটা শোনার পর মনে হচ্ছে কত ভাবে একটা জিনিসকে দেখা যায়, ঠিক ঠিক। কত অ্যানালিস্ট। দিককে দেখা যায়, এটা আমি শিখছি। তাই তো। অসাধারণ। আমি সাহিত্য সবাই খুব একটা যোগ দিই না, হুম হুম এই হুম। সেকেন্ড টাইম। খুব হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ঠিক। থ্যাংক ইউ অমিত দা। এই সন্দীপ, তুমি হ্যাঁ, কি বলো। একটা জায়গা নিয়ে একটু আলোচনা, তুমি কি গুটিয়ে আনতে চাইছো পুরো? না না, বলো বলো বলো, এখন কিছু একটা 5 মিনিট জায়গায় কোনো বলতে আলোচনা পারি। হ্যাঁ। ছিল, সেটা হচ্ছে যে এইখানে আসলে যেরকম কি বললো, অনেক লেয়ার আছে, দিদিভাই বললো বোধহয়। হুম। যাই হোক, এইখানে একটা যে লিখেছে না, সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তাহার চেয়ে অনেক বেশি চেনে। বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝিত না। আরেকটু আছে, স্ত্রীলোকের অশিক্ষিত পটুত্ব যে সকল বহুকালাগত প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত, অত্যন্ত নব্য পুরুষেরা, এখানে মনে রাখতে হবে নব্য পুরুষেরা তাহার বাহিরে গিয়া পড়ে। এটা কি আমরা বাইরে এসেছি? সেটাই আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, এসছি, সেটার বাইরে আমরা এসছি, হুম কারণ মেয়েরা এখন শিক্ষিত। হুম হুম, সেটাই সেটাই। হ্যাঁ, তার মানে দেখো কতভাবে আমরা, মানে এই ডিসকাশনটা আমার বললাম না, ঘন্টার পর ঘন্টা আমরা চালাতে পারি। ঠিক। তো আমরা সত্যি করে সময় তো আমাদের লিমিটেড, আমরা শেষের দিকে চলে এসেছি। তো আমরা, আমি রিকোয়েস্ট করব, এই প্রথম কথা, পিয়া, আপনি খুব ভালো একটা গল্প দিয়েছিলেন, যেটা আমরা এই পড়েছি, মণিহারা। তো আমি সবাইকেই বলবো যে কারো যদি মনে হয় এরকমই কোনো একটা গল্প আলোচনা করা যায় পরবর্তী বুক ক্লাবে, আপনারা বলুন, আমরা সেটা সিলেক্ট করে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরের বারে। ঠিক আছে? আমি আহ, আর আর কারো কিছু যদি বলার না থাকে, আহ, বা বলার থাকে, আমি একটু ওয়েট করছি। রনিতা কিন্তু বললো না কিছু কথা, আমি হ্যাঁ, তো অবাক বলো। হচ্ছি। রনিতা, আমি আমি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, বলো সন্দীপদা একদম ঠিকটা, আমি যেইটা নিয়ে কমেন্টটা করতে চাচ্ছিলাম, সন্দীপদা একদম ঠিক জায়গায় মানে বলো। এ, হ্যাঁ। এই কমেন্টটা করলে যে হুম আহ, এই যে গল্পটা সিলেক্ট করেছিলেন পিয়া, হুম পিয়ালি, ডক্টর হুম পিয়ালি সেনগুপ্ত, হুম গতবারে মণিহারা বলেছিলেন, তো হুম রবীন্দ্রনাথের হুম লেখা। হুম। এবং আমাদের কিছুদিন আগেই গেল 22শে শ্রাবণ, হ্যাঁ। রবীন্দ্রনাথ তো একেবারে মানে ঠিক এই মাসে। এবং যখন আমি গল্পটা পড়ছি, এই যে হুম লেখার সময়কালটা যেটা ধরা, যে
শ্রাবণ মাসের কৃষ্ণা দশমীর রাত। আচ্ছা। হ্যাঁ, হুম তো আমি সেটাই ভাবছিলাম যে কিছুদিন আগেই ক্যালেন্ডারে শ্রাবণ মাসের কৃষ্ণা দশমী গেছে। হুম তো আর মানে আহ, আর 22শে শ্রাবণ গেছে, তো আমি হচ্ছে এই যে শ্রাবণ মাসের রাতটাকেও ধরেছেন, কি অসাধারণ যে যাত্রা হচ্ছে, যে বৃষ্টি পড়ছে। কিন্তু সব মিলিয়ে আমার মনে হলো যে এই সিলেকশনটাও খুব রাইট টাইমে, যথাযথ, খুব হ্যাঁ, রাইট থ্যাংক টাইম। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমার সেই মনে হয়েছিল যে এটা খুব লেয়ার্ড গল্প, আমরা রাইট, এটাকে এমনি মানে হ্যাঁ, করে দিই, সত্যজিৎ রায়ের কথাটি মনে রাখি, কিন্তু দ্য বুক ইজ ভেরি নাইস, এক্স্যাক্টলি, দুটো টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট। অ্যাসপেক্ট, রাইট। হ্যাঁ আমাদের কাছে রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায় দুজনেই মানে খুবই প্রণম্য, দুজনেই প্রচন্ড দুজনেই, হ্যাঁ, কিন্তু এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়কে টেক্কা দিয়ে অনেক আগে। একদম একদম একদম। সন্দীপ, এবং যতই ভালো মুভি হোক, আমি আমার মুভির থেকে লেখাটা আমার খুবই ভালো লাগে। লেখাটা সাধারণ লেখা, হুম। হ্যাঁ, তার অতীশ জন্য বলো। হ্যাঁ, নারী আসলে চরিত্র, একটা কথা রনিতা বলবো, যেহেতু সরি, হ্যাঁ, হ্যাঁ, নারী চরিত্রের যে ব্যাখ্যাটা প্রথম প্রশ্নে শুরু হলো, আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ তার মানে গল্পের মধ্যে, গল্প উপন্যাস যাই হোক, মানে এই বিপরীতধর্মী চরিত্রগুলোকে খুব সুন্দর করে একজনকে পরিচয় করার জন্য অন্যজনকে যে তুলে ধরে, এই কম্প্যারিজন কন্ট্রাস্টটা খুব সুন্দর ভাবে ওটা। এবং ওই আমার আরেকটি অসাধারণ প্রিয় উপন্যাস, যে অবশ্যই আহ ঘরে বাইরে, সেখানেও এরকম প্রবল চরিত্র সন্ধি। হুম। হুম আচ্ছা, হুম যেটা বলছিলাম, আলোচনাটা তো চলতেই থাকবে, সেই জন্য আমার মনে হয় একটা জায়গাতে শেষ করতে হবে, আমরা এখানে আসি। আমি, হ্যাঁ বলো একটা অতীশ, তোমার এটা লাস্ট নিচ্ছি। শ্রাবণের কথাটা বললো, শ্রাবণ মাস, হ্যাঁ, এখানে একটা লাইন আমি পড়তে চাইছি, অসম্ভব সুন্দর। শ্রাবণটাকে আচ্ছা, লিখে পুরুষ আর হ্যাঁ, স্ত্রীর মধ্যে কম্পেয়ার করেছে। বলো। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রাগিয়া উঠিবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করিতে থাকিবে বিনা উপলক্ষে, বিধাতা এই রূপ বস্তু। এইবারে কিন্তু সে আর টেকে না, এখন আর টিকছে না শিক্ষিত সমাজে। রাইট। আমার এখানে শেষ। না, ঠিক আছে, খুব ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ। আমি কথাকলিদির কাছে আসবো এটা শেষ করার জন্য। কথাকলিদি, আমি জানি না, একবারও শুনিনি, সাউন্ডটা আসছে কি? আসছে। হ্যাঁ হ্যাঁ, এবারে আসছে। কথাকলিদি, তুমি শেষ করো। হুম আহ, হুম হুম আসলে বইয়ের সিলেকশনটা দুর্দান্ত। এই যে লেয়ার্ড ভাবনা চিন্তা এবং প্রত্যেকের এক একটা বিভিন্ন আঙ্গিকে ভাবনা, এটা খুব মানে সেটাই প্রমাণ করে দেয় বইটার মধ্যে কতগুলো লেয়ার আছে এবং কে কিভাবে দেখছে। আম, আমি সবারটাই শুনছিলাম, আমার বিশেষ করে কিছু বলার নেই, কিন্তু যেটা আম, বলি যে টক খেতে ভালো লাগলো, কড়া স্বামী আমরা পছন্দ করি না। এবং আহ, আর একটা জিনিস হচ্ছে, এখন আমরা আবার মানে নতুন ইয়েতে কড়া ইস্ত্রি করা জামা কাপড় একসময় খুব পপুলার ছিল, এখন কিন্তু খুব একটা কড়া ইস্ত্রি করা জামা কাপড় আমরা পছন্দ করি না। তো হুম এই পছন্দ পাল্টেছে, নিজেদের একটা জায়গা হয়েছে মেয়েদের, এবং নিজেদের ভাবনা চিন্তা প্রকাশ করা এবং আহ, সেগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার একটা আম, সময় এসেছে। আহ, বইটা খুবই ভালো এবং আমরা আশা করি আরো ভবিষ্যতে এরকম আরো সুন্দর বই পাবো। আর আজকের আসর একেবারে জমজমাট, আমার মনে হচ্ছে আজকে বোধহয় হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স সোফার, আমার যা মনে হচ্ছে, সেজন্য আমি শুনছিলাম। সবাই ভালো থেকো, বাংলায় থেকো। নমস্কার। থ্যাংক ইউ থ্যাংক হ্যাঁ। ইউ।